নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি চারটে চারদিক। এই মুহূর্তে বিষ্ণুপুরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি নজর রাখবো সেদিকে। দিনে ছেলে মেয়েরা নাও জানতে পারে, তাই ঘটনাগুলো আমাকে বলতে হয়, মানুষকে মনে করে দিতে হয়। লোকে তো ভয় বেরোতো না, জঙ্গল মহল অশান্ত করে দিয়েছিল, খালি রক্ত, খালি অশান্তি। আজকে বলবেন না বাঁকুড়ার মা ভাই বোনেরা, আজকে বাঁকুড়ায় শান্তি আছে? না থাকলে বলবেন নেই। বাঁকুড়ায় শান্তি আছে, বিষ্ণুপুরে শান্তি আছে, জঙ্গলমহলে শান্তি আছে, ছেলে মেয়েরা ভালো করে পড়াশোনা করছে, আজকে সুযোগ সুবিধা অনেক বেড়েছে। এবার আমি আপনাকে বলবো, বসো, থ্যাংক ইউ। এবার আমি আপনাদের বলবো চারটে পয়েন্ট। 21শে জুলাই ইলেকশনের আগে আমরা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, চারটে প্রতিশ্রুতি দিয়েছিলাম মেনলি। একটা হচ্ছে, যদি তৃণমূল জেতে আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব। আমরা প্রতিশ্রুতি রক্ষা করেছি, এটা হয়েছে। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেব, বিনা পয়সায় রেশন পাচ্ছেন। আমরা বলেছিলাম কৃষকদের 10,000 টাকা বছরে দেব, কৃষকরা পাচ্ছেন। যার ক্ষেত মজদুর, যার 1 কাঠাও জমি মাত্র, সেও কিন্তু 4,000 টাকা পাচ্ছে। এবার বলুন, স্টুডেন্টদের স্মার্ট কার্ড করে দেবো বলেছিলাম, 10 লাখ টাকা করে, সেই স্মার্ট কার্ডও করে দিয়েছি। এটা তো বললাম যেটা করেছি, করব বলেছিলাম। আর যা করিনি তার মধ্যে তো অজস্র আছে। বিয়ে না হলে 25,000 রূপশ্রী, সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী, সামাজিক সুরক্ষা যোজনা, টোটো, অটো, রিক্সাওয়ালা থেকে শুরু করে বিড়ি শ্রমিক সবার, কন্যাশ্রী, ইউনিভার্সিটি পর্যন্ত, সবুজ সাথী সাইকেল, বিনা পয়সায় ক্লাস 9-এ, 12 ক্লাসে উঠলেই স্মার্টফোন, আগামী বছর 11 ক্লাসে পাবেন। এইভাবে জয় জোহর, তপশিলি বন্ধু, সমব্যথী, মাঝের থান, জাহের থান থেকে শুরু করে, বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, গির্জা থেকে শুরু করে, শ্মশান ঘাট থেকে শুরু করে, সবটাই করেছি আমরা। জন্ম থেকে মৃত্যু। আর মোদিবাবু কেন ভোট চাইছেন? এটা আমার ভোট নয়, মোদিবাবুর ভোট। কিন্তু আমার ইন্টারেস্ট আছে, তার কারণ মোদিবাবু হারলে বাংলা জিতবে, কারণ বাংলা তার দাবিগুলো আদায় করে নিয়ে আসবে। আর মানুষের দাবিগুলো, একটা একটা সিট খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। তবে এবার কিন্তু মোদিবাবুরা জিতছে না। কদিন আগে বাজারে শেয়ারে ধস নামলো। এবার অমিত শাহ বলছেন, বলতে পারেন না, मॉडल कोड ऑफ कॉन्डक्ट থাকাকালীন, शेयर में आप लोग इन्वेस्ट कीजिए, नहीं तो बाद में नहीं मिलेगा। তুমি বল বলকে ইলেকশন হচ্ছে, হারছো, আর শেয়ার বাজারে টাকা দিতে বলছো। শেয়ার বাজারে টাকা বলবার অধিকার তোমার নেই, তুমি কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করেছো। তার মানে ভয়টা হয়ে গেছে, লোকের টাকা তুলে নিচ্ছে, সারা বিশ্ব টাকা তুলে নিয়েছে। এবার এরা ভাবছে 4টে ইলেকশনে গেছে। আপনারা জেনে রেখে দিন, 543টা সিটে এরা 200 পার হবে কিনা সন্দেহ। বলেছিল না ইসবার 400 পার, আর আমরা বলেছিলাম ইসবার পগার পার। সিটটা কোথার থেকে পাবে? কর্ণাটকে পাবে ঘেচু, কেরালায় পাবে ক্যাচকলা, তামিলনাড়ুতে পাবে নো চান্স। নর্থ ইস্টার্ন ঢুকতেই দেয়নি, হরিয়ানা কৃষকরা ঢুকতে দেয়নি, দিল্লি পাবে নো, রাজস্থান পাবে অনেক কম পাবে, মধ্যপ্রদেশ যা পেয়েছিল তার অনেক কম, উত্তরপ্রদেশ আধা আধি হয়ে যাবে, পাঞ্জাব পাবে, পাবে না, বিহার পাবে, পাবে না, উড়িষ্যা পাবে, পাবে না, বাংলা পাবে, পাবে না। তো আসবে সিট কোথার থেকে? অঙ্কটা তো ক্লিয়ার।
এবার আমি বলি যে আমরা যেটা বলেছিলাম আমরা করেছি, কিন্তু মোদিবাবু যেটা বলেছিলেন সেটা তিনি কি করেছেন, উত্তরটা আপনারা দেবেন। 1 নম্বর, আগের বার বললেন हम हर आदमी को 15 लाख रुपया करके देंगे, পেয়েছেন? 15 লাখ টাকা মা বোনেরা পেয়েছেন, ভাই বোনেরা পেয়েছেন? क्या आपको मिला? পেয়েছেন? আদিবাসী ভাই বোনেরা পেয়েছেন, তপশিলীরা পেয়েছেন, ভূমিজোরা পেয়েছেন, সাধারণ ঘরের মা বোনেরা পেয়েছেন, চাষিরা পেয়েছেন, শ্রমিকরা পেয়েছেন। 1 লাখ টাকা পেয়েছেন? তাহলে জোরে বলতে হবে। 2 লাখ টাকা পেয়েছেন? 3 লাখ টাকা পেয়েছেন? 4 লাখ টাকা পেয়েছেন? 5 লাখ টাকা পেয়েছেন? 6 লাখ টাকা পেয়েছেন? 7 লাখ টাকা পেয়েছেন? 8 লাখ টাকা পেয়েছেন? 9 লাখ টাকা পেয়েছেন? 10 লাখ টাকা পেয়েছেন? আচ্ছা 5 লক্ষ টাকা নয় ছেড়ে দিলাম, 50,000 টাকা পেয়েছেন? তার মানে মোদি গ্যারেন্টি, অর্থাৎ 420। এবার কি বলল? বলল বছরে 2 কোটি ছেলে করে চাকরি দেবো, ছেলে মেয়ে। তাহলে বছরে 2 কোটি হলে, এটা আবার আগের বার বললো 5 বছর আগে 10 কোটি ছেলে মেয়ের চাকরি হতো। একটা ছেলে মেয়ের চাকরি হয়েছে। উপরন্ত এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন আমি করে দিয়েছিলাম, এটা মাথায় রাখবেন, এটাও ওদের করা নয়, ভুলে যাবেন না। বিষ্ণুপুর পর্যন্ত আমি উদ্বোধনও করে দিয়ে গেছিলাম, তারপরে জমির প্রবলেম ছিল, মিটিয়ে বাদ বাকিটা করেছি। এবার বলছে রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে বিজ্ঞাপনে ভর্তি, 100 দিনের কাজে গরিব লোকেদের দেওয়ার জন্য টাকা নেই। বলছে আপনাদের সব বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। বিনা পয়সায় গ্যাস দিচ্ছে? বিনা পয়সায় গ্যাস দিচ্ছে? বিনা পয়সায় গ্যাস পেয়েছেন? আরে আপনাদের গলার এত জোর, আমি একা একা চিৎকার করে যাচ্ছি। বিনা পয়সায় গ্যাস পেয়েছেন? তাহলে এত মিথ্যে বলে যে সে তো গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস। বলছে বিনা পয়সায় বিদ্যুৎ। বিনা পয়সায় বিদ্যুৎ পেয়েছেন? তাহলে কেন বলছি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বিনা পয়সায় বিদ্যুৎ দেবো? তার মানে ওদের গ্যারেন্টি একেবারে 420, ওদের গ্যারেন্টির কোনো দাম নেই। বলছে 70 বছর বয়সের পরে আমি চিকিৎসা করে দেবো। আমি বলি তোমার দরকার নেই গুরুদেব, আমাদের স্বাস্থ্যসাথী আছে, আমার বয়স্ক লোকেরা ট্রিটমেন্ট আমরাই করে দেবো, তোমাকে এই দয়াটা আর করতে হবে না, আমরা অলরেডি করে দিয়েছি। এবার আমার নামে একটা মেয়ে জোগাড় করেছে, ছদ্মনাম, গিয়ে বলছে চল বিজেপিকে ভোটটা দিয়ে আসি। জলটা তো উনি দিলেন, উনি ছাই দিলেন। গ্রামে গঞ্জে আগে বলতো মাটির ঘরে আখার ছাই, বল ছাই দিলেন, জলটাও আমরা করে দিয়েছি, উনি মিথ্যে কথা বলছেন, বাদবাকিটাও করে দেব। জমি দিচ্ছে কারা? আমরা, রাজ্য সরকার। পাইপ বসাচ্ছে কারা? রাজ্য সরকার। মেনটেনেন্স করছে কারা? রাজ্য সরকার। আর দালালি করবে ওরা। এর কোনো গ্যারেন্টি হয়? আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, বিশ্বাস করুন, আমি প্রধানমন্ত্রীর চেয়ারটাকে সম্মান করি, কিন্তু এত বড় মিথ্যাবাদী, এত বড় ভাওতাবাজি, এত বড় ঝুমলা প্রধানমন্ত্রী বা সরকার আমি আজ পর্যন্ত দেখিনি। আপনাদের আশীর্বাদে আমি 7বার লোকসভার এমপি হয়েছি। আমি কয়লা মন্ত্রী ছিলাম 3 মাসের জন্য, আমি রেলমন্ত্রী ছিলাম 2 বার, আমি ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার ছিলাম দিল্লিতে, আমি উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার ছিলাম দিল্লিতে, আমি এখানেও 3 বার মুখ্যমন্ত্রী আছি। মনে রাখবেন, আমি মনমোহন সিংকে দেখেছি, ইন্দিরা গান্ধীকে দেখিনি, রাজীব গান্ধীকে দেখেছি, নরসিংহ রাওকে দেখেছি, ছোট্টবেলা থেকে আমি পলিটিক্স করি বলে নরসিংহ রাওকে দেখেছি, মনমোহন সিংকে দেখেছি, গুজরালকে দেখেছি, দেবেগৌড়াকে দেখেছি, রাজীব গান্ধীকে দেখেছি,
কিন্তু আমি অটলজিকেও দেখেছি, কিন্তু এই রকম প্রধানমন্ত্রী আমি দেখিনি, যিনি দেশটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। আজকে মনে রাখবেন, মোদি যদি আবার যেতে এনআরসি করে আপনাদের বাতিল করে দেবে, ক্যাশ সবাইকে বাদ দিয়ে দেবে, ইউনিফর্ম সিভিল কোড থেকে সব ধর্মের অস্তিত্ব বাদ দিয়ে দেবে, তপশিলি আদিবাসী থেকে শুরু করে ওবিসি সংখ্যালঘু সাধারণ মানুষ কারো কোনো অধিকার থাকবে না। মিথ্যে কথা বলছে। ওই যে মতুয়াদের ছবি দেখাচ্ছে, ওটা মতুয়াদের ছবি নয়, বানানো ছবি। ছবি তৈরি করে সাজিয়ে বিজ্ঞাপন দিচ্ছে। এদের মতো মিথ্যেবাদী দেশে জোটা ভার। তাই মনে রাখবেন, ওরা যদি আবার ক্ষমতায় আসে সংবিধানটা ভেঙে দেবে, আর কোনোদিন দেশে নির্বাচন হবে না। এটাই ভারতবর্ষের শেষ নির্বাচন হয়ে যাবে, মানুষের আর কোনো অধিকার থাকবে না। তাই বলি, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, মা বোনেরা খেলা হবে, ভাই বোনেরা খেলা হবে, লক্ষ্মীর ভাণ্ডার খেলা হবে, তপশিলীরা খেলা হবে, জয় জোয়ার খেলা হবে, কৃষক বন্ধুরা খেলা হবে, সমাজ বন্ধুরা খেলা হবে, সংখ্যালঘুরা খেলা হবে, ছাত্র যৌবন খেলা হবে, শিল্পীরা খেলা হবে। ঠিক তো? তাহলে মনে রাখবেন, ওই যিনি এখন অনেক হয়েছে, অনেক বড় হয়েছে, মানে কাজে নয়, অন্যভাবে সবাইকে চোর বলেন, আর সবচেয়ে বড় চোর এরা। জিজ্ঞেস করুন, তুমি যে বাজে বাজে তৃণমূলকে চোর বলো, কয়লা কার ডিপার্টমেন্ট? কেন্দ্রীয় সরকারের। তাহলে তোমাকে গ্রেপ্তার করা উচিত। গরু কোথা দিয়ে আসে? উত্তরপ্রদেশ দিয়ে, আমাদের নয়। জিজ্ঞেস করুন ডিপার্টমেন্টটা কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে অমিত শাহ কেন গ্রেপ্তার হবে না? 100 দিনের কাজের টাকা দেয় না, বড় বড় কথা। আমি দিয়ে দিয়েছি এবং বলছি আপনাদের, আমরা কর্মশ্রী চালু করে দিয়েছি। জব কার্ড হোল্ডাররা 50 দিনের কাজ আপনারা পাবেন। আর যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, আমরা 100 দিনের কাজ চালু করব, এনআরসি বাতিল করব, আমরা ক্যাব বাতিল করব, আমরা ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব। আর আমাদের সরকার তো স্বাস্থ্যসাথী দিচ্ছেই, বিনা পয়সায় রেশন দিচ্ছেই, লক্ষ্মীর ভাণ্ডার চলছেই, এগুলো চলবেই। লক্ষ্মীর ভাণ্ডার জেনে রাখুন, যখন প্রথম করা হয়েছিল অনেক জায়গায় বলছে পরিবার প্রতি একজন, কিন্তু আমরা পরিবারের প্রত্যেক মাকে করে দিই, বোনকে করে দিই। এটা হচ্ছে তফাৎ। আর 2 হচ্ছে, মনে রাখবেন, আগে আমরা ঠিক করেছিলাম 60 বছর পর্যন্ত করব, কিন্তু পরে ভাবলাম 60 বছর তো সবে শুরু, জীবনটাই শেষ হয়ে যায়, কে দেখবে তখন? আর কেউ দেখার থাকবে না। তাই যতদিন বেঁচে থাকবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, যতদিন বেঁচে থাকবেন স্বাস্থ্যসাথী পাবেন, যতদিন বেঁচে থাকবেন বিনা পয়সায় রেশন পাবেন, মেয়েরা শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছু পাবেন। আমি এটুকু বলে আমাদের টিমটাকে আসার জন্য অনুরোধ জানিয়ে আমি সবাইকে বলবো, আমাদের প্রার্থী সুজাতার একটু গবলু গাবলা আছে, ওর বরটা তো একটু স্মার্ট বেশি, সেই জন্য ওকে ছেড়ে পালিয়েছে, এবং অন্যান্যগুলোকে ধরেছে, আরও কয়েকটা তার ঠিক নাই, এগুলো আমার বলা উচিত নয়। আমার কাছে ছবি চ্যালেঞ্জ করলে আমি দেখিয়ে দিতে পারি। আমি আপনাদের বলি, ওর নাম সুজাতা মণ্ডল, আর ওর ভোট মানে ইভিএম মেশিনে চিহ্ন হবে 4, 1, 2, 3, 4, বিজেপির হবে হার। 1, 2, 3, 4 তৃণমূলের পড়বে জয়ের হার। 1, 2, 3, 4 জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, বিজেপিকে বিদায় দিন। আর নেই দরকার বিজেপির সরকার, আর নেই দরকার লুটেরাদের সরকার, আর নেই দরকার চোরদের সরকার। বিজেপি হটাও, বিজেপি হটাও, बीजेपी हटाओ। अली गली में शोर है, अली गली में शोर है,
अली गली में शोर है, अली गली में शोर है। তাই তো বলি মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আমি সবাইকে বলবো যারা আমাদের সাথে আছেন, মানুষের কাজ ভালো করে করবেন, মানুষের সবটা করতে না পারলেও ভালো করে মন দিয়ে শুনবেন। আমি যেন কোনো কমপ্লেন না পাই, আর কেউ যেন আমি না ভাবি আমি বড় কেউ কেটা হয়ে গেছি। উই আর নোবডি। আমরা এখানে আছি তার কারণ মানুষের জন্য। মানুষই আমাদের নেতা, মানুষই আমাদের জীবন, মানুষই আমাদের সব কিছু। মানুষকে বাদ দিয়ে কিছু হয় না। তাই মানুষকে ভালোবাসবেন, এটাই জীবনের শেষ কাজ, এটাই প্রথম কাজ, এটাই সবচেয়ে বড় কাজ। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জোহার, জয় জোহার, জয় তপশিলি বন্ধু জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ফিরে এলাম বিরতির পর। দেখছেন চারটে চারদিক। এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। সন্দেশখালী নিয়ে বিজেপিকে এবার আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মন্দিরে মূর্তি সরিয়ে দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করছে। সন্দেশখালী ব্যর্থ হওয়ার পর পরিকল্পনা বিজেপির। প্রশাসনকে বলছি সতর্ক থাকুন। গোঘাটের সভা থেকে এই ভাষাতেই বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি সেই সভা থেকে কি বলেছেন শোনাবো আপনাদের। তার জন্য কি করেছেন? সন্দেশখালীর মা বোনেরা নয়, দুটো ভিক্ষে দিয়েছেন, তাদের জানতে দেননি তাদের হাত দিয়ে কি লিখিয়েছেন। লজ্জা করে না? মহিলাদের কলঙ্ক। আমি সব প্রশাসনকে বলবো রাজ্য জুড়ে টেক কেয়ার। সন্দেশখালী ব্যর্থ হওয়ার পর বিজেপির এটাই প্ল্যান, মন্দিরে মন্দিরে গিয়ে দেবতাদের মূর্তি সরিয়ে দিয়ে হিন্দু মুসলমান করা। এটা করতে দেবেন না। কোনো জায়গায় যেন না হয়। যে জায়গায় হবে সেখানে তাকে দায়িত্ব নিতে হবে, মাথায় রাখতে হবে। একটা যদি মন্দিরে কেউ কিছু করে সঙ্গে সঙ্গে সারিয়ে দেবেন। আজ গোঘাটের সভা থেকে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন ইতিমধ্যেই সন্দেশখালী প্রসঙ্গে উত্তাল রাজ্য রাজনীতি, এবং সেই প্রসঙ্গে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি আক্রমণ করেছে বিজেপি নেতৃত্বকে। তিনি যেমনটা বলেছেন যে মন্দিরের মূর্তি সরিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব, এবং এ বিষয়ে প্রশাসনকে সতর্ক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন মন্দিরে মূর্তি সরিয়ে দাঙ্গার পরিকল্পনা করছে বিজেপি। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এবার মুখ্যমন্ত্রীর যে সরাসরি সতর্কবার্তা প্রশাসনকে যে মন্দিরের মূর্তি সরিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব, আরো কি কি বলেছেন তিনি এই সভা থেকে এদিন? দেখো, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করেছেন। তিনি আজকে গোঘাটে যেখানে সভা করেছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগের সমর্থনে, সেখান থেকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তুমি সঙ্গে থেকো, আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিক বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শ্রমিক বাবু, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা দাবি করেছেন সভা থেকে যে বিজেপি তারা বিভিন্ন মন্দির থেকে মূর্তি সরিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, এবং এ বিষয়ে সতর্ক বার্তা দিয়েছেন তিনি প্রশাসনকে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অতীতে তার কোনো দৃষ্টান্ত নেই। মুখ্যমন্ত্রী মন প্রাণ দিয়ে একটা দাঙ্গা চেয়ে গিয়েছিলেন রামনবমীর সভায়। মানুষ তার ইচ্ছায় জল ঢেলে দিয়েছে। হ্যাঁ, কিছু জায়গায় রামের দেশে রামের জন্মদিনে রামের মিছিল আক্রান্ত হয়েছে ঠিকই, কিন্তু সেটাকে প্রতিহত করা যায়। উভয় সম্প্রদায়েরই মানুষ বুঝতে পেরেছেন যে ভারতবর্ষের ভবিষ্যৎ রামেরই ভবিষ্যৎ। তারা সংযত হয়ে গেছেন। গতকালকে আবার ধূপগুড়িতে 3টে মন্দির ভেঙে দেওয়া হয়েছে, কারণ এ ধরনের ধর্মান্ধ মৌলবাদীদের উস্কানি দিলে তারা যা কাজ করার সেটা করেছে। আজকে সর্বশেষ মুখ্যমন্ত্রী সেটা দিয়ে একটা চেষ্টা চালাচ্ছেন। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারই সমর্থিত লোকজন
ধূপগুড়ির এই ঘটনাটি ঘটিয়েছেন। তো সুতরাং এইভাবে মানুষকে দাঙ্গার প্ররোচনা দিয়ে দাঙ্গা করানো যাবে না। দেশের মানুষ, রাজ্যের মানুষ ঐক্যবদ্ধ, পশ্চিমবঙ্গের মানুষও সংঘবদ্ধ ভাবে নির্বাচনে তৃণমূল করবে। হুগলি জেলার কোনো আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে না। ধন্যবাদ আপনাকে শ্রমিক বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। তার পাশাপাশি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, তুমি যেমনটা বলছিলে, আজকে তৃণমূল নেত্রী যেটা বলার চেষ্টা করেছেন যে বিভিন্ন জায়গার বিভিন্ন যে মন্দির রয়েছে সেই মন্দির থেকে মূর্তি সরানোর চেষ্টা করা হচ্ছে, যাতে ধর্মের মধ্যে একটা বিভাজন সৃষ্টি হয়, ধর্মের মধ্যে দাঙ্গা হয়। অর্থাৎ যেভাবে দাঙ্গা করানোর চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, তা নিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আলোকপাত করেছেন এবং তিনি বিজেপিকে আক্রমণ করেছেন এবং তিনি বলেছেন যে যেহেতু সন্দেশখালী ইস্যুকে তারা রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারছেন না, সন্দেশখালী সত্য মানুষের সামনে চলে এসেছে, তাই একটা দাঙ্গার পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনকেও কিন্তু তিনি বলেছেন এবং প্রশাসনকে কড়া দৃষ্টিতে পুরো বিষয়টি দেখার জন্য তিনি বলেছেন। অন্যদিকে যেভাবে সন্দেশখালীর ইস্যু তাদের কাছে হাতিয়ার করার চেষ্টা করেছিল এবং নির্বাচনে লড়াই করার চেষ্টা করেছিল, সেইটাই ব্যর্থ হওয়ার পরেই এই ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি এবং বেশ কয়েকজনকে কিন্তু তীব্র ভাষায় আক্রমণ করছেন। তার মধ্যে একজন মহারাজা রয়েছেন, তিনি মুর্শিদাবাদে থাকেন। তিনি যেভাবে নির্বাচনের দিন বিভিন্ন জায়গাতে একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করেছিলেন এবং তৃণমূল কংগ্রেসের বুথ যাতে বসতে না পারে তার ব্যবস্থা করেছিলেন, তারও নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মঞ্চ থেকে করেছেন এবং তিনি বলেছেন সকল ধর্মকেই তিনি সমর্থন করেন, কিন্তু যেভাবে বিভাজন সৃষ্টি করা হচ্ছে তার তীব্র প্রতিবাদ আজকে তৃণমূল নেত্রী করেছেন। একদমই। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বললাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চারটে চারদিক। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, টাকা নিয়ে চাকরি। ঘাটালে ভোটের আগে ভাইরাল অডিও ঘিরে তোলপাড়, আপনাদের আবারও জানিয়ে রাখি। এবং এই অভিযোগেই কিন্তু এবার সরব হয়েছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। আমরা জানি ইতিমধ্যেই যে টাকা নিয়ে চাকরি, এই অভিযোগ তিনি করেছেন দেবের বিরুদ্ধে। ভাইরাল অডিও নিয়ে দেবের এফআইআর। এবার টাকা নিয়ে চাকরি, ঘাটালে ভোটের আগেই ভাইরাল অডিও ঘিরে তোলপাড়। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ সাউ। সমীরণ, এবার হিরণ চট্টোপাধ্যায় যে দাবি করেছিলেন তার পরিপ্রেক্ষিতে দেব এফআইআর দায়ের করলেন। এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি কি ঘাটালে? পক্ষ থেকে যে সম্বন্ধে সেই নিয়ে কিন্তু ঘাটালে তৃণমূল প্রার্থী যেমনটা জানাচ্ছেন যে এই যে অডিও ভাইরাল হয়েছে, এই অডিও হয়েছে সেই সত্যতা নিয়ে কিন্তু আইনের দ্বারস্থ হবে, এমনটাই কিন্তু আজকে তিনি সভায় জনসভা করতে এসেছিলেন। সেখান থেকে কিন্তু তিনি পাঁশকুড়ায় যে ভোট প্রচারে এসেছিলেন, এই পাঁশকুড়ায় ভোট প্রচারে এসে কিন্তু ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী এমনটাই কিন্তু দাবি করেছেন যে তিনি আইনের দ্বারস্থ হবেন, এমনটাই কিন্তু তিনি বলেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে সৌজন্যমূলক রাজনীতিতে বিশ্বাস করতে এবং যে সমস্ত রাজনৈতিক দলকে তিনি আহ্বান করেছেন যে এটা ঘাটালে একটা শান্তিপ্রিয় জায়গা, এখানে অশান্তির বাতাবরণ সৃষ্টি না করে শান্তিপূর্ণ রাজনীতির মধ্যে নিয়ে যেতে হবে, এমনটাই কিন্তু তিনি বলেছেন। একদম। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বললাম, আমাদের প্রতিনিধি সমীরণ সাউ ছিলেন ফোন লাইনে। এ বিষয়ে দেব তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। এটা কি রাজনীতি? এবারে আমার মনে হচ্ছে এবারে অনেকটাই সহ্য করেছি। আজকে আমরা একটা এফআইআর লঞ্চ করছি অডিও ভাইরালের জন্য এবং যারা যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমার মনে হয় চিহ্নিত করা উচিত। কারণ সন্ধ্যাবেলা কালকে বাড়ি ফেরার পর হিরণদা বলছিলেন যে তাহলে দেব ভয় পাচ্ছে কেন। আমি বলছি পুলিশ কেন, ইডি, সিবিআই, এফবিআই যে এজেন্সি আছে পৃথিবী জুড়ে তাদেরকে লাগিয়ে দিন এবং যারা যারা এই যে ভোট জেতা রাজনীতি যিনি করছেন হিরণবাবু থেকে আরম্ভ করে তার যে সঙ্গে সঙ্গে যারা আছে তাদেরকে আমার মনে হয় এবারে তদন্ত করে তাদেরকে চিহ্নিত করা হবে। এই যে ভুল প্রচার করা হচ্ছে এবং আমি কি বলবো, মানুষ জেতার জন্য এতটা নিচে নেমে যাচ্ছে, এটা শুধু রাজনীতি না, দেশ পিছিয়ে যাচ্ছে। নিজে যেখানে যাচ্ছে এখানে মানুষ হচ্ছে না, তোমরা নিজেও দেখতে পাচ্ছ। শুধু উচ্চবাচ্য কথা বলছে হেডলাইনে আসার জন্য এবং উল্টো পাল্টো ফেক অডিও ভাইরাল করছে। আমার সেটা এবারে বন্ধ হওয়া উচিত। আপনাদের শোনালাম ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের বক্তব্য এবং
নির্বাচনী আবহে আবারও এক ভাইরাল অডিও আমরা দেখেছি। এর আগে সন্দেশখালীর ঘটনায় একাধিক ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসেছে এবং এবার কিন্তু ঘাটালকে কেন্দ্র করে এক অডিও ভাইরাল হয়েছে এবং যেই অডিওয় হিরণ চট্টোপাধ্যায় অর্থাৎ ঘাটালের যিনি বিজেপি প্রার্থী তিনি যেমনটা দাবি করেছেন, একাধিক অভিযোগ করেছেন তিনি ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে এবং সেই পরিপ্রেক্ষিতেই তিনি এফআইআর দায়ের করবেন এমনটাই জানিয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। আসছে পরবর্তী খবরে। ফের পূর্ব মেদিনীপুরে এনআইএ, এবার ময়নায় বিজেপি নেতা খুনের তদন্তে এনআইএ। ময়নার বাগচায় এনআইএর 4 আধিকারিক নিহত বিজয়কৃষ্ণ ভূঁইয়ার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন এনআইএর আধিকারিকেরা। শুক্রবারই শুভেন্দু বলেছিলেন ময়নায় আসবে এনআইএ এবং তারপরেই এবার দেখা গেল ফের পূর্ব মেদিনীপুরের ময়নায় এলো এনআইএর আধিকারিকেরা। ময়নার বিজেপি নেতা খুনের তদন্তেই এবার এনআইএর 4 আধিকারিক তারা ময়নার বাগচায় আসেন এবং মৃত যে বিজেপি কর্মী তার স্ত্রীর সঙ্গে কথা বলেন এনআইএর আধিকারিকরা। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা শিশির বাজোরিয়া এবং তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। তারা কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের পরপর। শুভেন্দু অধিকারী আগেই বলে দিচ্ছেন ময়নায় যাবেন আর তারা গিয়ে ময়নায় পৌঁছচ্ছেন। কি অবস্থা দেশের! শুভেন্দু অধিকারীর মতন একজন আকণ্ঠ দুর্নীতিতে ডুবে থাকা লোক তিনি আজকে পরিচালনা করছেন এনআইএ এর মতন একটা সংস্থাকে। এর থেকে আর লজ্জার কি হতে পারে? আর ঠিক ভোট পরবর্তী হিংসার জন্য ঘটনা, যে ভোট হয়েছিল 2021-এ, আজ থেকে 3 বছর আগে, আর ঠিক 2024-এর লোকসভা ভোটের সময় যেখানে ওনার ভাই দাঁড়িয়েছেন সেখানে তিনি এনআইএ নিয়ে দাপাদাপি করছেন। শুভেন্দু নেতা প্রতিপক্ষের কথায় তদন্ত হচ্ছে না, উনি যেটা বুঝছেন সেটা বলছেন আর ওখানে তদন্ত হচ্ছে। তো তদন্ত আজকে যে সন্দেশখালীতে হলো, কেউ জানতো না? সবাই জানতো ওখানে কি হচ্ছে। শেখ শাহজাহান কি করছে, শুধু তৃণমূল কি জানতো না? তো ওখানে যখন বিজেপির নেতারা কি জানতেন না আর ওখানে কি হচ্ছে? যদি ওখানে কেউ বলে ওখানে সিবিআই যাবে কিংবা ইডি যাবে, এনআইএ যাবে, ওটা তো তার এটা মানে না ওই কথাতে এনআইএ কিংবা সিবিআই কিংবা ইডি যাচ্ছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। সৌমজিৎ, আজ এনআইএর আধিকারিকরা তারা নিহত যে বিজেপি নেতা তার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন, তার পরবর্তীতে কি নতুন কোনো তথ্য সামনে এসেছে? দেখো স্বর্ণালী, গতকালকেই শুভেন্দু অধিকারী ময়নায় যে পরীক্ষা করেছিলেন সেখান থেকে বলেছিলেন যে আজ ময়নাতে এনআইএ আসতে পারে এবং হাইকোর্টের নির্দেশক্রমে আজকেই কিন্তু ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইয়া খুনের তদন্তে এনআইএ 4 আধিকারিক হাজির হন এবং তারা তদন্ত এবং পুরো ঘটনাস্থল খতিয়ে দেখেন এবং কথা বলেন নিহতের স্ত্রী এবং ছেলের সঙ্গে এবং তারপরে কিন্তু তারা কলকাতা দিকে রওনা দিচ্ছেন। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। এবার অধীর রঞ্জন চৌধুরীকে কড়া বার্তা মল্লিকার্জুন খার্গের। পার্টি লাইন না মানলে বাইরে যেতে হবে। তৃণমূলকে নিয়ে সিদ্ধান্ত নেবেন না অধীর রঞ্জন চৌধুরী, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকমান্ড। জোটেই আছেন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই স্পষ্ট বার্তা কংগ্রেস সভাপতির। এবার অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী তিনি, এবং এবার তাকেই কড়া বার্তা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। কি বলেছেন মল্লিকার্জুন খার্গে শোনাবো আপনাদের। अब ममता जी, पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं। ये पहले से भी हुआ, बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं। जैसा कि यूपीए गवर्नमेंट था पहले तो 2004 में, तो बाहर से सपोर्ट कर रहे थे कम्युनिस्ट। अब उन्होंने ये कहा है, लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे। तो नेचुरली वो गठबंधन के साथ है, ये स्पष्ट है।
अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। सर, क्योंकि वो कांग्रेस लीडर हैं, उनका व्यू अलाइन नहीं हो रहा है पार्टी लाइन के साथ। नो, देखो अलाइन नहीं हो रहा, ये नहीं हो रहा कि मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें, अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। मल्लिकार्जुन खड़गेर এই মন্তব্যের পাল্টা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, কংগ্রেসকে কেউ খতম করবে আমি তাকে খাতির করব তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই, আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন ফুট সোলজার। এবং এই বিষয়ে অধীর রঞ্জন চৌধুরীর মুখে এবার ফের বিজেপি তৃণমূল কংগ্রেস আঁতাতের অভিযোগ তিনি করেছেন এবং তিনি যেমনটা মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন দুর্বল প্রার্থী দেওয়া হয়েছে ডায়মন্ড হারবারে, এমনই মন্তব্য করেছেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরীর মুখে ফের তৃণমূল বিজেপি আঁতাত, অভিষেকের বিরুদ্ধে কেন নরম প্রার্থী প্রশ্ন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি ঠিক কি বলেছেন শুনুন। এই বিজেপি এই তৃণমূল একে উভয়ের সঙ্গে যোগসাজশ করে একে অপরের পরিপূরক হয়ে এই বাংলার নির্বাচনকে বিভাজিত করতে চাইছে এবং উভয়ে লাভান্বিত হতে চাইছে। অতএব এইসব কথা দ্বারা কেউ প্রভাবিত হবেন না। কোথায় বাপ্পাটা বলছে, তো বাপ্পাটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি কোনোদিন। কোথাও খোকাবাবুর কথা বলছে, খোকাবাবুর বিরুদ্ধে জবরদস্ত কোনো প্রার্থী হলো না, খোকাবাবুর বিরুদ্ধে কোনো শক্তিশালী প্রার্থী হলো না কেন বিজেপির পক্ষ থেকে, জানতে চাই আমরা। বিজেপিতে এত নেতা মন্ত্রী শান্তি আছে, তো খোকাবাবুর বিরুদ্ধে নরম প্রার্থী হলো কেন? এটার মধ্যে দিয়ে কি ইঙ্গিত দিচ্ছে? ইঙ্গিত স্পষ্ট, সমঝোতা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, দেখাই যাচ্ছে অর্থাৎ যে কংগ্রেসের হাইকমান্ড তিনি কড়া বার্তা দেওয়ার পরও কিন্তু অধীর রঞ্জন চৌধুরী তার বক্তব্য কি তবে অনড়ই রইলেন? হ্যাঁ সোনালী, এরকমটাই। অধীর চৌধুরী তার বক্তব্যে অনড়, কারণ অধীর চৌধুরীর যেমন খার্গের অর্থাৎ কংগ্রেস হাইকমান্ডের বক্তব্যকে প্রসঙ্গে অধীর চৌধুরী যেমন বলেছেন যে তিনি যে বিরোধিতা করছেন পশ্চিমবঙ্গে সেটা তার কাছে নৈতিক, এবং কংগ্রেসের যারা খতম করবে তাকে তিনি খাতির করবেন না, এটা হতে পারে না। তিনি পার্টির জন্য করছেন, কারোর সঙ্গে তার ব্যক্তিগত বিদ্বেষ নেই, এই বক্তব্য অধীর চৌধুরী। পাশাপাশি তুমি যেটা বলছিলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেখানে ডায়মন্ড হারবারে দাঁড়িয়েছে সে বিষয়টা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অধীর চৌধুরীর বক্তব্য যে বিজেপির এবং তৃণমূলের একটা সমঝোতা হয়েছে, কেন খোকাবাবু অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে বড় কাউকে দেওয়া হলো না? সত্যি বিজেপির তো অনেক বড় বড় নেতা রয়েছে, সেখানে কেন একজন হেভি ওয়েট প্রার্থী দেওয়া হলো না? তাহলে কি সমঝোতা নয়? এখন প্রশ্ন হচ্ছে অধীর চৌধুরীকে যখন হাইকমান্ড বলছে তিনি সংযত থাকতে, তাকে কোনো সিদ্ধান্ত না নিতে, কোনো ইন্ডিয়া জোট নিয়ে না কথা বলতে, সেই সময় অধীর চৌধুরীর আজকের এই বক্তব্য স্বাভাবিকভাবে রাজনৈতিক তাৎপর্যপূর্ণ। অধীর চৌধুরী যখন বলছেন যে তিনি হাইকমান্ডের কথা অস্বীকার করছেন না, হাইকমান্ডকে তিনি হাইকমান্ডের বিরুদ্ধে কিছু বলছেন না, কিন্তু তিনি তার নীতি তার নিয়ে চলছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গে তিনি বিরোধী শক্তি যে তৃণমূল, সেই তৃণমূল শক্তির বিরুদ্ধে তিনি লড়াই করে আসছেন এবং সেখানে সেই শক্তিকে খতম করার জন্যই তিনি তার পার্টিকে টিকিয়ে রাখার জন্যই রাজনীতি করছেন। কিন্তু বিষয় যেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার এইভাবে তার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছেন এবং বলছেন বিজেপির সঙ্গে সমঝোতা, বিজেপির সঙ্গে জোট, বিজেপির সঙ্গে সমঝোতা রয়েছে তৃণমূলের। অর্থাৎ এই দুই পক্ষে দুই প্রশ্ন, অধীর চৌধুরীর দুই বক্তব্য, এই দুই বক্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে যে অধীর চৌধুরী তাহলে কি করছেন? হাইকমান্ডের কথাকে অস্বীকার করছেন না হাইকমান্ডকে মেনে চলছেন? আর যদি মেনেই চলেন তাহলে যখন বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বা তৃণমূল সম্পর্কে কোনো সিদ্ধান্ত না নিতে বারণ করা হচ্ছে, তখন অধীর চৌধুরী অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এ কথা কেন বলছেন? এটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সোনালী, একদমই। আপাতত ধন্যবাদ তোমায় কল্যাণ। আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। অধীর ইস্যুতে এবার কংগ্রেসকে আক্রমণ বিজেপির। তৃণমূলের সঙ্গে ছায়া যুদ্ধ বন্ধ করুন, কংগ্রেসের মুখপাত্ররা তৃণমূলের বেলাদাম দুর্নীতি নিয়ে মুখ খুলুন, ইভিএম নিয়ে অভিযোগ বন্ধ করুন, না হলে অধীরের মতোই হাল করবে কংগ্রেসের হাইকমান্ড।
রাজ্য কংগ্রেস নেতৃত্বকে বিজেপির বার্তা, কংগ্রেস হাইকমান্ডের নীতিতে ডুববেন, দলটার এই হাল করে ছেড়েছেন তারা। কংগ্রেস নেতাদের এই ভাষায় আক্রমণ করেছে বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, এবার বিজেপি নেতৃত্ব তারা কংগ্রেসকে নিশানা করে ঠিক কি বললেন? দেখো, তৃণমূল পরিষ্কারভাবে যেটা জানিয়েছে বিজেপির স্যান্ডেলে, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছায়া যুদ্ধ বন্ধ করুন, এমনটাই কিন্তু প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে জানিয়েছে এবং স্পোক্স পার্সন যারা আছে, যারা মুখপাত্র, তাদেরকে বলেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে বক্তব্য বিজেপির, যে তৃণমূলের এখানে সরকারের একদিকে যেমন নিয়োগ দুর্নীতি, পাশাপাশি গরু স্মাগলিং থেকে শুরু করে সমস্ত বিভিন্ন জায়গায় যেটা বলা হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের বিজেপি কংগ্রেসের পক্ষ থেকে যা বলা হচ্ছে তা নিয়ে কিন্তু সেভাবে সরব হচ্ছে না এখানে কিন্তু কংগ্রেস। এবং সেই জায়গাটাই বক্তব্য যে অজয়কে যদি এরকমটা হয় এবং তারা যদি এইটা বন্ধ না করে, তাহলে একদিকে যেমন মানুষের আস্থা চলে যাবে, পাশাপাশি তারা যে অভিযোগ করছে, ইভিএম নিয়ে যে অভিযোগ করছে, সেটাও কিন্তু সেটা যেমন ফেক, এবং সেই জায়গাটা সেটাকে সামনে রেখে, অর্থাৎ ইভিএম মেশিনকে সামনে সেকন্ডি করে এরকম ভাবে কিন্তু থাকা যাবে না। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সম্বন্ধে তাদের যে ধারণা, সেই ধারণা স্পষ্ট করুক এবং তাদের যে বক্তব্য, বিভিন্ন যে স্ক্যাম আছে সেই স্ক্যাম নিয়ে সরব হোক, যেটা সরব হচ্ছে না কংগ্রেস। এবং সেটা যদি সরব হয় তাহলে কিন্তু সেই অধীর চৌধুরীর মতো অবস্থা হবে। অর্থাৎ অধীর চৌধুরীর ক্ষেত্রে পরিষ্কারভাবে যেটা জানিয়ে দিয়েছে হাইকমান্ড, যে সেক্ষেত্রে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস বিষয়ে যা সিদ্ধান্ত নেবে হাইকমান্ড নেবে। এবং সেক্ষেত্রে অধীর চৌধুরীকেও কিন্তু তারা নিশানা করেছিলেন, বলেছিলেন যে অধীর চৌধুরী এখানে কেন বলছেন, তিনি যে বলতে পারেন একদম প্রদেশ কংগ্রেসের যে হাইকমান্ডে দিল্লিতে যে অফিস আছে সেখান থেকে সাংবাদিক সম্মেলন করতে পারে কিনা। অধীর চৌধুরী কিন্তু কেবলমাত্র রাজ্যের নেতা নয়, তিনি সর্বভারতীয় নেতা, অর্থাৎ সেক্ষেত্রে তিনি বলতে পারেন। অর্থাৎ এক্ষেত্রে কংগ্রেসের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু তারা স্পষ্টত প্রশ্নচিহ্ন দিয়েছেন এবং বলেছেন মুখপাত্র যারা আছে তারা সেইভাবে কিন্তু সরব নয়, বিভিন্ন টিভি মিডিয়াতে সরব নয়। কংগ্রেসের এখানে যারা মুখপাত্র আছে তাদেরও কিন্তু অবস্থা হবে সেই অধীর চৌধুরীর মতো। অর্থাৎ হাইকমান্ড কিন্তু সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু পরিষ্কারভাবে নির্দেশ দেবে এবং এমনটাই জানিয়ে কিন্তু স্পষ্টভাবে করেছেন বিজেপি টুইট হ্যান্ডেলে। আর তুমি আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বললাম, আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। ফিরেলাম বিরতির পর, দেখছেন চারদিক। নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। সুদীপের প্রচার পুস্তিকায় ব্রাত্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, ক্ষোভ প্রকাশ তৃণমূল কাউন্সিলরের একই সুর শান্তনু সেনেরও। মমতার সবার উপর, ভুলবেন না অভিষেককেও। নাম না করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এমনই পরামর্শ দিলেন শান্তনু সেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচার যে পুস্তিকা, সেখানে ব্রাত্য আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এ বিষয়ে এবার ক্ষোভ প্রকাশ তৃণমূল কাউন্সিলরের, এবং সেই একই সুর শোনা গেল শান্তনু সেনের গলায়ও। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই প্রচার পুস্তিকায় কেনই বা ব্রাত্য গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই পরিপ্রেক্ষিতে অন্যান্য তৃণমূল যে নেতৃত্ব আছেন তারা কি বলছেন? দেবজ্যোতি, শুনতে পাচ্ছ? হ্যাঁ, তার যে প্রচার পুস্তিকা বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, কিন্তু কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। তাই নিয়ে কিন্তু 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটা টুইট করেছেন। তারপরে সুদীপ বন্দ্যোপাধ্যায় যে কাজটি করেছেন তার বিরুদ্ধেই কিন্তু মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন। তিনি বলেছেন যে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে নিয়েই আমরা রাজনীতি করি, কিন্তু যেহেতু দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বেই আমরা সংগঠন করি, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম থাকাটা জরুরি ছিল এবং সেই মতোই কিন্তু তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ না করলেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগ্য সম্মান দিয়েই আজকে শান্তনু সেন বলেছেন যে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকা উচিত ছিল। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ছবি নেই, সেখানে একজন কাউন্সিলর যেমন প্রশ্ন তুলছেন, তেমনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন তিনিও কিন্তু একই প্রশ্ন তুলছেন। স্বর্ণালী, একদমই। আপাতত ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচার পুস্তিকায় এবার ব্রাত্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, এবং সে বিষয়ে এবার
তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন তারা ক্ষোভ প্রকাশ করেছেন। একই সুর শোনা গেছে তাদের গলায়। এবার নজর রাখবো যে খবরের দিকে। হাইকোর্টের নির্দেশে জেল মুক্তি পিয়ালির। আপনাদের জানিয়ে রাখি, বিজেপি নেত্রী, সন্দেশখালীর বিজেপি নেত্রী, হাইকোর্টের নির্দেশে জেল মুক্তি পিয়ালির। দমদম জেল থেকে বেরোলেন পিয়ালি দাস। আমরা জানি যে পিয়ালি দাস তাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশের প্রেক্ষিতেই তাকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেই মতোই হাইকোর্টের নির্দেশে এবার জেল মুক্তি বিজেপি নেত্রী পিয়ালি দাসের। দমদম জেল থেকে বেরোলেন পিয়ালি দাস। হাইকোর্টের নির্দেশে এবার জেল মুক্তি সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাসের, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছিল। হাইকোর্টের নির্দেশে এবার জেল মুক্তি পিয়ালি। হয়েছে, আমি যদি অপরাধী হব তাহলে আমি কোর্টে নিশ্চয়ই যাব না জামিন হতে। ছোটো মোটো কেস দিয়ে আমাকে ডাকা হয়েছিল, আমি জামিন করাতে গেছিলাম। তারপরে আমাকে নন বেলেবল কেস দিয়েছে, দিয়ে আমাকে আটকে দিয়ে ওখান থেকেই আমাকে সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছে। আমি এমন বড় কোনো অপরাধ করিনি যে আমাকে সেন্ট্রাল জেলে 4 রাত কাটাতে হবে অভুক্ত অবস্থায়। আমার ছেলে আছে বাড়িতে, আমার মা, বৃদ্ধ মা আছে। তো মমতা ব্যানার্জি যদি সন্তানের মা হতেন তাহলে মমতা ব্যানার্জি বুঝতে পারতেন যে একটা মায়ের ব্যথা কতটা, যে তার বাচ্চা সন্তানকে ফেলে রেখে কিভাবে সে সারভাইভ করছে, জেলের ভিতরে আটকে রাখা হয়েছে তাকে। তো মমতা ব্যানার্জি যতই অন্যায় করুক না কেন তার ফল সাধারণ মানুষ দেখাবে লোকসভা ভোটে। চারটে চার দিকে আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।